আসসালামু আলাইকুম। কিসের সক্রেটিস, কিসের এরিস্টটল, কিসের প্লেটো, সব বাদ। তারা পৃথিবীতে গণতন্ত্রের জনক, এটা মানে নিতে রাজি আছে, কিন্তু ওই ফর দ্য পিপল, বাই দ্য পিপল, এগুলো মানতে রাজি নাই। এগুলো হচ্ছে ফর দ্য মানি, বাই দ্য মানি, নেতাদের জন্য। এইটাই গণতন্ত্র কাকে বলে, কত প্রকার, কি কি দেখতে হলে বাংলাদেশে আসতে হবে। বাংলাদেশে আসতে হবে এই জন্যই যে সক্রেটিস বলেন, প্লেটো বলেন, অ্যারিস্টটল বলেন, এই সমস্ত পুস্তক ধরে বাংলাদেশে গণতন্ত্রের তৈরি হয়নি। বাংলাদেশে গণতন্ত্রের তৈরি হয়েছে এর থেকেও গণতন্ত্রের ধারণা রাখে, গণতন্ত্রের জ্ঞান রাখে, গণতন্ত্রকে রিভাইজ করে, রিসার্চ করে আরও কত ধরনের গণতন্ত্রের, ধনতন্ত্র, পুঁজিতন্ত্র, গণতন্ত্রের ভিতরে নিয়ে এসে সমাজতন্ত্র, প্রজাতন্ত্র, কীভাবে গণতন্ত্রের ভিতরে নিয়ে এসে এক ধরনের সাম্রাজ্যতন্ত্রই বলি, আর কি বলবো, গডফাদার তন্ত্রই বলি, সেটা কিভাবে তৈরি হয় এবং কিভাবে সেটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হয়, এটা বাংলাদেশে আসলেই, যদি আজকে আপনার সক্রেটিস বেঁচে থাকতো, অ্যারিস্টটল বেঁচে থাকতো, প্লেটো বেঁচে থাকতো, লজ্জায় তারা তেমনি কাপড় পরতো না, উলঙ্গ হয়ে থাকতো। উলঙ্গ, সে সময় জ্ঞানী গুণী যারা ছিলেন তারা উলঙ্গ হয়েই থাকতেন, প্রকৃতির সাথে নিজের শরীরকে মেলিয়ে দিয়ে রেখে প্রকৃতির মানুষ হয়ে থাকতেন। তারা তারা পোশাক পরতেন না বলে পোশাকধারী ছদ্মবেশ ধারণ করার কৌশলও তারা জানতেন না। কিন্তু বাংলাদেশে পোশাকধারী নিজেকে ছদ্মবেশ ধারণ করবার জন্য অত্যন্ত দক্ষতার সাথে গণতন্ত্রকে একেবারে ধনতন্ত্রে রূপান্তরিত করে ফেলেছে। কিভাবে, সেটা নিয়ে ছোট ছোট কিছু আলোচনা করা যাক। আমি যে তিনজনের নাম বললাম, এদের লেখা বই আপনারা পড়েছেন হয়তো, রিপাবলিকান বলেন বা যে কোনো বই পড়েন, এর কোনো পাতায় আপনারা কি কিছু জিনিস পেয়েছেন? যেমন বাংলাদেশে আছে টেকনোক্রেট। এই টেকনোক্রেটের ধারণা কোথায়, পৃথিবীর কোন দেশে আছে, কোথায় আছে জানি না আমি, থাকতে পারে। কিন্তু টেকনোক্রেটরা এতটা ক্ষমতাশালী কিভাবে হয়ে উঠলো, যারা গণতন্ত্রের দেশে, যার নিয়মই হলো সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা তাদের আইনসভায় যাবেন, তাদের রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনের মুহূর্তে আইন সংশোধন, আইন বিয়োজন, সংযোজন করবেন। তো টেকনোক্রেটের ধারণা কিভাবে, কারা আসলো? অর্থাৎ জনগণের ভোট নেওয়ার পরে সরকার, সরকার আরও পরে একটি দল, একটি রাজনৈতিক সংগঠন জনগণ কাছ থেকে ভোট নেওয়ার পরে তারা যখন সরকার গঠন করে, অর্থাৎ রাষ্ট্রের সর্বময় ক্ষমতাশালী হয়ে ওঠে। তারা তারা যেটা করবে, যেটা বলবে, সমস্ত কিছুর ঊর্ধ্বে তারা, কিসের সংবিধান, কিসের আইন, কিসের কি, কোনো কিছু না, তুচ্ছ তাচ্ছিল্য ভরে সমস্ত কিছু প্রত্যাখ্যান করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। এবং যে জনগণ তাদেরকে ভোট দিয়ে ওইখানে পাঠিয়েছে, সেই জনগণেরও সমস্ত ক্ষমতা রহিত হয়ে যায়। সাথে সাথে সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তৈরি হয়ে যায় পার্লামেন্ট। পার্লামেন্ট আর কারোর কাছে কোনো জবাবদিহিতার জন্য দায়ী না, সম্মুখীন হওয়ার কোনো সুযোগই নেই, কারোর সম্মুখীন করারও কোনো সুযোগই নেই। জনগণ তখন নির্বাক, নিথর, বাকরুদ্ধ, শ্রবণরুদ্ধ, অন্ধ, অবশ একটি যান্ত্রিক প্রাণী মাত্র। তারপরে আর তার কোনো ভূমিকাই থাকে না রাষ্ট্রের কোনো জায়গাতে, তার মত পোষণ করবার মতো কিছুই থাকে না। আসলো টেকনোক্রেট। আমি বর্তমান সরকারের দিকে যদি তাকাই, বর্তমান জেলায় জেলা পরিষদের একজন প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে। বিগত সরকার আওয়ামী লীগ রাজনীতিকরণের সর্বক্ষেত্রে তাদের যে ছন্দময় শুল,
ছন্দময় তীর একবার সমাজের পতিত স্তরে গেঁথে দেওয়ার জন্য কি না করে নাই সমস্ত জায়গায়। এই জেলা পরিষদের আর একজন প্রশাসক, আমরা এর পূর্বে জানতাম জেলা প্রশাসক ডিসি মহোদয়কে জেলা প্রশাসক বলতেন, কিন্তু এখানে আরেকটি শব্দ মাঝখানে এসে দাঁড়িয়েছে, জেলা পরিষদ প্রশাসক। এই পরিষদ কাদের নিয়ে গঠিত? স্থানীয় জনপ্রতিনিধির একটি অংশ এবং সরকারের একটি অংশ নিয়ে, অর্থাৎ ডিসি বলেন, ইউএনও বলেন, যারা উন্নয়নের সাথে সংশ্লিষ্ট, আইন শৃঙ্খলার বাইরে এসে, কিন্তু তিনি সরকারের মনোনীত এত শক্তিশালী একজন ব্যক্তি, সমস্ত কিছুর ঊর্ধ্বে তার অবস্থান হয়ে দাঁড়ায়। এখন তারা কারা? কোনো কোনো ক্ষেত্রে একটি আসনের বা একটি জেলার এই সংসদ সদস্য হওয়ার যোগ্য, পাওয়ার যোগ্য, কিন্তু আরও লোক থাকায় একজনকে দিতে হয়েছে, আর একজনকে দিতে পারেন নাই। তেনাকে এই সান্ত্বনা পুরস্কারটি দেওয়া হলো। কিন্তু সান্ত্বনা পুরস্কারটি এখানে সীমাবদ্ধতার ভিতরে থাকতো যদি যারা নির্বাচনমুখী ছিলেন না বা নির্বাচনে আসেনি, শুধু তাদেরকেই যদি দেওয়া হতো। কিন্তু দুঃখের বিষয় হলো অনেক জায়গাতেই এমনটি হয়েছে যে তারা নির্বাচনে দাঁড়িয়ে প্রচুর ভোটে হেরে গেছে। জনগণ তাদেরকে পছন্দ করেনি, হয়তো ব্যক্তি বিহেভিয়ার জন্য, অথবা রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য, অথবা পারফরমেন্স তো থাকেই, রাজনৈতিক পারফরমেন্স যেটা থাকে জনগণের কাছ থেকে, সে হয়তো অর্জন করতে পারেনি সেই বিশ্বাসের জায়গাটা, বিভিন্ন কারণে ফেল করেছে। অর্থাৎ জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, জনগণ তাদেরকে চায়নি। সেই সরকার এই ধরনের ব্যক্তিদেরকে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দিয়ে আরও একটি সম্মানের জায়গায় বসিয়ে পুরা জেলার জনগণের কাঁধে চাপিয়ে দেওয়া হলো। অর্থাৎ জনগণকে কতটুকুন মূল্যায়ন করা হলো, জনগণের মতামতকে কতটুকুন সম্মান দেখানো হলো, জনগণের জন্য যে প্রতিনিধি তাদের ঘাড়ের উপরে বসিয়ে দেওয়া হলো। এই লোকটার কি কি সুযোগ সুবিধা? তার একটি মাসিক সম্মানী আছে, তার একটি সরকারি বাসভবন আছে, তার চলাচলের জন্য একটি গাড়ি আছে, তার বাসভবন রক্ষণাবেক্ষণের জন্য অনেকগুলো চাকর বাকর চাকরানি আছে, এবং তার নানাবিধ ফ্যাসিলিটিস আছে। এই সমস্ত দেওয়া হবে তো সরকারের ফান্ড থেকে। সরকারের ফান্ড কোত্থেকে আসে? যে জনগণ তাকে ইগনোর করলো, তাকে তাদের শাসক, তাদের নেতা হিসাবে দেখতে চায়নি, অপছন্দ করেছে, প্রত্যাখ্যান করেছে, তাদেরকে সরকার এসে আবার তাদের ঘাড়ের উপরে বসিয়ে দেওয়া হলো। ওহ মাই গড! গণতন্ত্রের কি মহান লীলা খেলা, গণতন্ত্রের কি মহান উদ্দেশ্য, দেশপ্রেমের কি জ্বলন্ত উদাহরণ এই গণতন্ত্রের বাংলাদেশ সরকারগুলো তাদের নিজেদের এক্সপিরিয়েন্স জনসাধারণের উপরে প্রয়োগ করছে। গণতন্ত্র কাকে বলে? কিসের সক্রেটিস, কিসের প্লেটো, কিসের এরিস্টটল, কোন বইতে, কোথায়? বাংলাদেশে আসলে এরকমের ভরি গণতন্ত্র ওরকমের বই লেখবার জন্য বসে বসে আছে। যে শেখ মুজিবের জীবনীটা যারা পড়েছে তারা দেখেছে। আমার তো মনে হয় শেখ মুজিব সাহেবের যে ছেলে মেয়েগুলা হলো, 3টা ছেলে 2টা মেয়ে, তার জীবনের যে কাহিনী লেখা, তাতে আমার মাথায় প্রশ্ন উঠতো এটাই যে উনি ওর ওয়াইফের সাথে কখন দেখা করতো, বাচ্চা কাচ্চাগুলোই বা কীভাবে কোন সিস্টেমে হলো। মানে জীবনী এমনভাবে লেখা যে তার সাংসারিক যে জীবন, পারিবারিক যে জীবন, দাম্পত্য জীবন, এটা যেন একেবারেই ছিল না এক বৈরাগ্য জীবন, এক সন্ন্যাসী জীবন।
কি ভয়াবহ অবস্থা। এই যে লেখক বাংলাদেশে অ্যাভেলেবেল, প্রচুর লেখকের কোনো অভাব নেই। গণতন্ত্র কাকে বলে লিখতে বলেন, দেখবেন সারি সারি লোক বসে যাবে। ওই যে মাইকেল মধুসূদন দত্ত একসাথে 4-5জনকে বসিয়ে দিয়ে উপন্যাস লেখাতেন, এক একজনের বলতেন, সেটুকু লেখা হইলে আর একজন আবার বলতেন, আর এক উপন্যাসের আর এক খণ্ড, আর এক উপন্যাসের আর এক লাইন, এরকমের বসে যাবে গণতন্ত্র কাকে বলে এদেশে তৈরি করবার জন্য। কতটা ন্যাক্কারজন্য, ঘৃণ্য রাজনৈতিক পরিবেশ, কতটা ঘুণে ধরা রাজনৈতিক অঙ্গন, কতটা নৃশংস রাষ্ট্র ব্যবস্থা এই রাজনীতির নামে বাংলাদেশের উপরে তুলে ধরেছে। একটি সরকার সবেমাত্র বিতাড়িত হয়ে গেছে। সেই প্রজন্ম এখনও কেউ ছাত্র বা এখনও কেউ ছাত্র জীবন শেষ করে চাকরির বা যে কোনো কর্মের আশায় আছে, এরা এখনও রয়ে গেছে দেশে। যে একটি বড় ধরনের আমাদের মতো মানুষেরা যারা চেয়েছিল পরিচ্ছন্ন একটি গণতান্ত্রিক ধারা ফিরে আসুক, তারা এখনও সজাগ, বোঝে। সুশীল সমাজ থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ যারা সরাসরি আন্দোলনে ছিল, বিভিন্নভাবে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, কোথাও না কোথাওভাবে হয় মানসিকভাবে সাথে ছিল, সর্বকুল্যে তো মানুষ একযোগ্য চিৎকার করে উঠেছিল, নাইলে এত বড় একটি শক্তিশালী সরকার সহজে দেশ থেকে পালাবার কথা না। তারা তো এখনও রয়ে গেছে। তাদের সামনে এই যে এত বড় একটি ধোঁকার পথ দিয়ে সরকার এগোতে চাচ্ছে, কত দূর যেতে পারবে আমি জানি না, কিন্তু সেকেন্ড রিপাবলিকের যে ডাক, আহ্বান, সেটা সম্ভবত শুরু হয়ে গেছে গতকাল বা পরশু থেকেই। আবার রাজপথে নেমে এসেছে। সরকারের 2 মাস বয়স হয়নি, বা এখনও জুলাই আগস্টের থেকে এখনও 2 বছর পুরা হয়নি। সরকার জনসাধারণ সেই দাবি নিয়ে, সেই কথা বলেই যদি আবারও পথে নামতে হয়, আবারও কথা বলতে হয়, এই যে 1,500-এর অধিক প্রাণ অকাতরে রক্ত ঝরালো, কত পরিবার নিঃস্ব হয়ে গেল, কত মায়ের হাহাকার দীর্ঘশ্বাস বাতাসে বিলীন হয়েছে কি এখনো কবরের পাশে দাঁড়িয়ে মা বাবার হাহাকার, ভাই বোনের চিৎকার কান্না শেষ হয়েছে কি? বাতাসে কি এখনো বারুদের গন্ধ নিঃশেষ হয়ে গেছে? না, কিছুই শেষ হয়নি। এত তাড়াতাড়ি মানুষকে আবার আন্দোলনমুখী হয়ে রাজপথে যেতে হচ্ছে কেন? আপনারা যতই বলেন 11 দল, বিরোধী দল, এদের সাথে কি শুধু এরাই, নাকি জুলাইয়ে যারা তাদের দাবি নিয়ে পথে এসেছিল এ তার অঙ্কুর ছড়াচ্ছে মাত্র? কেন ক্ষমতায় গেলেই জনসাধারণের থেকে সরকার বিভক্তি হয়ে যায়? একটি সরকার কেন এত দাম্ভিকতার সাথে যা ইচ্ছে তাই মনে করে? জনগণকে কেন অবুঝ, নাদান, গাধা, গর্দভ, বুদ্ধিহীন, মূর্খ এত কিছু মনে করে? জনগণের বুদ্ধি থাক না থাক, জ্ঞান না থাক, কোনো কিছু না থাক, কিন্তু জনগণের গায়ে গরু তাড়ানোর, মহিষ তাড়ানোর, হাতি তাড়ানোর, কুত্তা দাবড়ানোর মতো অটল শক্তি রয়ে গেছে জনসাধারণের দেহের মধ্যে। সেই শক্তিকে এতটাই অবহেলা কি সরকারের পক্ষে সম্ভব? আমি যেটা দেখেছি, এবার যদি জনগণ রাজপথে নেমে আসে আবার সেটার জন্য, কারা কারা তাদের সাথে থাকবে জানেন? পুরা যে গোষ্ঠী তাদের উপরে অস্ত্র ধরেছিল, গুলি চালিয়েছিল, তারা এবার জনগণের পক্ষে থাকবে। আর অস্ত্রের মুখে তারাই পড়বে যারা জনগণের সাথে গাদ্দারি করছে, বেইমানি করছে, জনগণকে বোকা শোকা ভেবে যা ইচ্ছে তাই করে নিয়ে চলে এসছে। আমি এখানে আরেকটি কথা ছেড়ে গেছি, সরকার প্রধান হবার পরে তাদের এত উপদেষ্টা কি প্রয়োজন? সে যদি নিজের যারা মন্ত্রী আছে, এমপি আছে, প্রশাসনের লোকজন আছে, সর্বক্ষেত্রে তাদের প্রতিটি জায়গার লিঙ্ক আছে তার সামনে উপস্থাপন করবার জন্য,
তার নেই কি? তারপরেও এই অনির্বাচিত, অপরিচিত, অযাচিতভাবে যাকে তাকে ধরে এনেই উপদেষ্টা পদে আসীন করে তার বড় ধরনের সুযোগ সুবিধা এই দেশের অর্থে মানুষের টাকায় তার মন্ত্রীর মর্যাদায়, সচিবের মর্যাদা দিয়ে, তার সমস্ত সুযোগ সুবিধা দিয়ে উপদেষ্টা নিয়োগ করতে হচ্ছে কেন? উপদেষ্টা নিয়োগ করতে হলে আপনার কি প্রয়োজন? আপনার উপদেষ্টাই যদি আপনাকে লাগে, আপনার প্রয়োজন কেন? উপদেষ্টারাই দেশ চালাতে পারে। সচিবরা ইংরেজি শিখতে যেতে চাচ্ছে, পরিবারতান্ত্রিকভাবে বিসিএস ভর্তি করাবেন, পরিবার হিসাবে, দল হিসাবে তাদেরকে পদ দিয়ে দিয়ে সচিব বানাবেন। আবার এই জনগণের টাকায়, জনগণের অর্থে তাদেরকে বিদেশ ভ্রমণের সুযোগ করে দেবেন, তাদেরকে ইংরেজি শিখতে পাঠাবেন, বিদ্যালয়ে টিফিন বিতরণ শিখতে পাঠাবেন, কি পয় নিষ্কাশন করতে পাঠাবেন, ছাগল পালন করতে শিখাবেন। এটা কেন? এই যে জনগণের কাছ থেকে কেড়ে নিয়ে আপনাদের বিলাসী বাবুদের, বিলাসী পরিবারদের, বিলাসী নেতাদের জীবন ধারণের, জীবনের যে ভরণ পোষণ জনগণের কাঁধের উপরে চেপে ধরে তাদের রক্ত চুষে, ঘাম চুষে আপনারা যে এক স্বর্গরাজ্য তৈরি করে নিচ্ছেন, এবার বৈষম্য বিরোধী নয়, মানে কোটা বৈষম্য বিরোধী নয়, এবার সমাজ বৈষম্য বিরোধী আন্দোলন হবে, এবার আর্থিক বৈষম্যের বিরোধী আন্দোলন হবে। আপনারা নিজেরা যে গ্যাপ তৈরি করে নিজেদেরকে শান সৈকতের একেবারে সেই স্বর্ণ শিখরে অবতীর্ণ করেছেন, সেই চেয়ার ধরে এবার টানাটানি করবে জনগণ। একটু সতর্ক হন। আসসালামু আলাইকুম।